হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি মৃন্ময় কোলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল থেকে, ভারতের অর্থনৈতিক ভূগোল যে পার্টটা রয়েছে সেখান থেকে ভারতের কৃষি যে পার্টটা রয়েছে সেই পার্টের আর একটা অংশ গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। আজকের ক্লাসে আলোচনা করব গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রথমে আমরা জানব যে ভারতবর্ষের কোথায় কোথায় গম উৎপাদন হয়। দেখো ম্যাপের দিকে তাকিয়ে দেখো, এই যে সবুজ অংশটা আমরা পয়েন্টিং করেছি সেটা হচ্ছে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। ভারতের অন্যান্য রাজ্যে হয়তো গম উৎপাদন হয় অল্প বিস্তর, কিন্তু এই যে এলাকাটা আমরা পয়েন্ট করেছি সেখানেই কিন্তু সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। তাহলে দেখে নিই যে ভারতের কোথায় কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক, এই সমস্ত অঞ্চলে ভারতের গম উৎপাদন হয়। এবার সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ রাজ্য। তারপরে রয়েছে মধ্যপ্রদেশ আর পাঞ্জাব, মানে দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ আর তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। তাহলে আবার বলি যে ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। তারপরে মধ্যপ্রদেশ এবং তারপরে পাঞ্জাব রয়েছে। এই সমস্ত অঞ্চলে গম উৎপাদন ভালো হয়। এই ম্যাপটা কিন্তু তোমরা পরীক্ষার সময় আঁকবে। যদি কোশ্চেন আসে ভারতের গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অথবা গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, তবুও তোমরা ভারতবর্ষের এই ম্যাপটা এঁকে ভারতের কোথায় কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদন হয় বা প্রধান প্রধান গম উৎপাদক অঞ্চলগুলো পয়েন্টিং করে দেখাবে। এবার আমরা বাণিজ্য সম্পর্কে জানবো। আগের ক্লাসেও আমরা বলেছি যে যখন গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করতে দেবে তখন আমাদের এই বাণিজ্যের পার্টটা লিখলেও হবে, তবে না লিখলেও হবে। তবে তোমরা লেখার চেষ্টা করবে যে কোথায় কোথায় এই ভারত থেকে গম রপ্তানি করা হয়। নেপাল, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, গ্রেট ব্রিটেন, সোমালিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, জর্ডন, মালয়েশিয়া প্রভৃতি দেশে কিন্তু গম ভারত থেকে যায় বা বিদেশে রপ্তানি করা হয় এবং রপ্তানির মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জন করা আমাদের সম্ভব হয়। তাহলে এই সমস্ত দেশে আমাদের গম রপ্তানি করা হয়। এবার আমরা মেন জায়গায় ফিরে আসি, যেটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ। গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে হচ্ছে গম উৎপাদনের জন্য আমাদের কী কী জলবায়ুগতভাবে বা প্রাকৃতিকভাবে কী কী লাগে আর অর্থনৈতিকভাবে কী কী আমাদের লাগবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার মেন পার্ট। এখান থেকে আমরা অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটো ভাগে ভাগ করেছি, প্রাকৃতিক ভাগে আর অর্থনৈতিক। মানে প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ কী কী লাগবে গম উৎপাদনের জন্য। দেখো প্রাকৃতিক দিক থেকে প্রথমে উষ্ণতা আলোচনা করি। জলবায়ুকে আমরা তিনটে ভাগে ভাগ করে দেখিয়েছি, উষ্ণতা, বৃষ্টিপাত আর আর্দ্রতা। তাহলে এবার উষ্ণতা, গম অঙ্কুরোদ্গম ও চারা বৃদ্ধির সময় 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে। মানে একদম প্রারম্ভিক সময়ে প্রথমে লাগে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, যখন আমাদের গমের চারা রোপণ করা হচ্ছে, মানে গমের চারাটা যখন একদম রোপণ করা জমিতে পোঁতা হচ্ছে, তখন কিন্তু 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগবে। এবার গম পাকার সময় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দরকার হয়। তাহলে এমন সময় আমাদেরকে চারা রোপণ করতে হবে যখন 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকবে, এবং পরবর্তীকালে যখন কাটা হবে তখন কিন্তু উষ্ণতার একটু বাড়া দরকার আছে। মানে শীতের প্রথমে আমরা রোপণ করব এবং শীতের শেষের দিকে আমরা এটাকে গম কাটা হয়ে থাকে আমাদের। এরপর হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার। ধান চাষের সময় আমরা দেখেছিলাম 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার ছিল, কিন্তু গম চাষের ক্ষেত্রে মনে রাখবে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের দরকার হয়। তাহলে এই সময় বৃষ্টিপাত বেশি দরকার পড়ে না। সেই জন্য যেখানে বৃষ্টিপাত খুব বেশি হয় না, কম হয়, সেই জায়গাতেও কিন্তু গম চাষ হয় এবং জলসেচের মাধ্যমেও কিন্তু গম চাষ করা সম্ভব হয়। এরপর হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতাটা গম চাষের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র উষ্ণতা মানে আর্দ্র আবহাওয়া দরকার হয়। যখন অঙ্কুরোদ্গম হয়, যখন গমের চারা অঙ্কুরিত হয় বা চারাটার পুষ্টি দরকার হয়, তখন কিন্তু আর্দ্র আবহাওয়ার দরকার হয়। এবার যখন গাছ বৃদ্ধি পায় বা গম কাটার সময়, তখন কিন্তু আর্দ্র আবহাওয়া থাকলে হবে না, তখন কিন্তু শুষ্ক আবহাওয়ার দরকার হয়। তাহলে কি বললাম, গাছ যখন ছোট থাকে মানে যখন অঙ্কুরোদ্গম বীজ থাকে, বীজের পুষ্টির জন্য তখন কিন্তু আর্দ্র আবহাওয়ার দরকার হয় গম চাষের ক্ষেত্রে।
আর যখন গম গাছটা বড় হওয়ার সময় হয়, তারপরে গাছটা যখন ফসলটা কাটা হয়, সেই সময় কিন্তু মানে বড় হওয়ার সময় থেকে ফসল কাটা পর্যন্ত সেই সময় কিন্তু আর্দ্র আবহাওয়া থাকলে হবে না, তখন কিন্তু শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। এরপর আসছে মাটি। এবার আমাদের মাটি কেমন লাগে সেটা জানতে হবে। গম কিন্তু অনেকগুলো মাটিতেই ভালো হয়, যেমন ধরো দোআঁশ মাটি, হালকা কাদা মাটি। হালকা কাদা মাটি মানে কাদার ভাগটা বেশি থাকে, কিন্তু এমনি যে কাদা মাটি হয় প্রচুর পরিমাণে কাদা থাকে, মানে কাদার ভাগ বেশি বালির ভাগ কম তা নয়। এখানে কিন্তু কাদার ভাগ হালকা কাদা মাটি মানে কাদার ভাগটা বেশিই থাকে, কিন্তু অন্য কাদা মাটির থেকে একটু কম। পলি মাটি, কৃষ্ণ মাটি, এই মাটিগুলোতে কিন্তু কৃষ্ণ মৃত্তিকাতেও কিন্তু গম চাষ হয়। এই সমস্ত মাটিতে কিন্তু গম চাষ হয়, সেই জন্য ভারতবর্ষের অনেক জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছ যে গম চাষ হয়। এরপর হচ্ছে জমি। গম চাষের জন্য জমি কেমন দরকার হয়। আমরা যখন ধান চাষ নিয়ে আলোচনা করছিলাম তখন দেখেছিলাম যে ধান চাষে ধান গাছের গোড়ায় জল জমে থাকা দরকার, আর এটার ক্ষেত্রে ঠিক উল্টোটা। এটার ক্ষেত্রে গম চাষের ক্ষেত্রে কিন্তু জল নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে, ঠিক আছে। সমতল ভূমি দরকার, কিন্তু জল নিকাশি ব্যবস্থাটাও ভালো হওয়া দরকার, কারণ গাছের গোড়ায় জল জমলে গম ভালো হবে না। ধানের ক্ষেত্রে যেমন হয়েছিল যে গাছের গোড়ায় জল দাঁড়াতে হবে তবে ধান ভালো হয়, কিন্তু এখানে গাছের গোড়ায় জল দাঁড়ালে হবে না। সেজন্য জল নিকাশি ব্যবস্থাটা জমি থেকে যেন জল বেরিয়ে যায়, জলের প্রয়োজনও আছে, আবার জলটা কিন্তু জমে থাকলেও হবে না। তাই জন্য উন্নত জল নিকাশি ব্যবস্থা সহ সমতল ভূমি আমাদের গম চাষের জন্য খুবই দরকার। এরকম ধরনের জমি গম চাষ ভালো হয়। এবার আমরা অর্থনৈতিক দিকগুলো আলোচনা করব। যে গম চাষের জন্য আমাদের শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা ভালো হলেই হবে না, তার সঙ্গে কিছু অর্থনৈতিক পার্ট আছে যেগুলো আমাদের দরকার, সেগুলো এই অর্থনৈতিক দিকটা আমরা আলোচনা করব। দেখো, অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমে আমরা রেখেছি শ্রমিক, অর্থাৎ সুলভ শ্রমিক। গম চাষের জন্য গম চারা রোপণ, গম কাটা, এইসবের জন্য কিন্তু শ্রমিকের দরকার হয়, এবং সেই শ্রমিকটা কিন্তু সুলভ হওয়া দরকার। সুলভ মানে হচ্ছে কম টাকা পয়সায় কাজ করতে পারবে, কিন্তু যদি শ্রমিক অনেক টাকা পয়সা নেয় তাহলে কিন্তু গম চাষ করে কৃষকের খুব একটা বেশি লাভ হবে না। সেই জন্য শ্রমিক দরকার। ভারতবর্ষে কিন্তু এই সুলভ শ্রমিকটা ব্যাপক পরিমাণে পাওয়া যায়, সেই জন্য গম চাষ করা সম্ভবপর হয়। এরপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি। আগে আমরা ধান চাষ যখন আলোচনা করেছিলাম তখন পুরাতন যন্ত্রপাতি দিয়েও কিন্তু ধান চাষ ভালো হয়, সেই জন্য ভারতবর্ষের অধিক অঞ্চলেই ধান চাষটা বেশি পরিমাণে করা হয়। এছাড়া এখানে কিন্তু গম চাষের ক্ষেত্রে একটু উন্নত মানের যন্ত্রপাতির প্রয়োজন হয়। ট্রাক্টর, হারভেস্টার, এই সমস্ত কিন্তু যন্ত্রপাতি একটু বেশি পরিমাণে লাগে, সেই জন্য কৃষি যন্ত্রপাতিটা এখানে আমাদের নতুন বা একদম উন্নত যন্ত্রপাতির দরকার হয়। উন্নত কৃষি যন্ত্রপাতি থাকলে গম চাষ করা আমাদের পক্ষে সুবিধাজনক হয়। এরপর হচ্ছে সার। নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় সার কিন্তু গম চাষে দিলে বা গমের জমিতে দিলে তাহলে গম চাষ কিন্তু ভালো হয়। কি বললাম, নাইট্রোজেন, পটাশ, ফসফেট জাতীয় সার যদি কৃষি জমিতে দেওয়া হয় তাহলে কিন্তু গমের উৎপাদন বৃদ্ধি পায়, সেই জন্য এই সারগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। এরপর হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, সোনালিকা, কল্যাণ সোনা, এই সমস্ত যে উচ্চ ফলনশীল বীজ, মানে এই বীজগুলো রোপণ করলে আমরা একই জমি থেকে বেশি পরিমাণে ফসল ফলাতে পারবো। তাহলে একটা জমি থেকে বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য আমাদের এই উচ্চ ফলনশীল বীজগুলোকে রোপণ করতে হবে। পুরাতন যে বীজগুলো ছিল আগেকার, সেই বীজগুলো নিয়ে এখন আর চাষ করলে আমরা বেশি পরিমাণে ফসল পেতে পারবো না, সেজন্য আমাদের এই উচ্চ ফলনশীল বীজগুলোও আমাদের দরকার হয়। এরপর হচ্ছে পরিবহন। গমের চারা নিয়ে আসা বা অন্যান্য যন্ত্রপাতি বয়ে নিয়ে আসা, তারপরে গম যখন ফসল কাটা হয় তখন ওইটাকে বয়ে নিয়ে যাওয়া বা বাজারজাত করা বা বাজার থেকে অন্য একটা বাজারে নিয়ে যাওয়া, এই জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা আমাদের দরকার পড়ে। এই পরিবহন ব্যবস্থা যত ভালো হবে তাহলে বাণিজ্য তত ভালো হবে, আর কৃষকের লাভ হলে তবেই না গম চাষ করবে। কৃষকের যদি লাভ হয় বেশি তাহলে এই গম চাষের পরিমাণও আরও বেশি হবে। এরপর হচ্ছে মূলধন। এই সমস্ত কৃষি যন্ত্রপাতি কেনা, সার কেনা, তারপরে চারা কেনা, এই সমস্ত কেনার জন্য কিন্তু কৃষকের টাকা পয়সার দরকার হয়, সেই জন্য মূলধনটাও একটা অন্যতম অর্থনৈতিক একটা পরিবেশের মধ্যে পড়ে। তাহলে মূলধনটাও কিন্তু আমাদের গম চাষের জন্য লাগে। তাহলে আমরা দেখতে পেলাম যে গম চাষের জন্য আমাদের কিছু প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ যেগুলো আমাদের গম চাষের জন্য দরকার সেগুলো আলোচনা করা হলো। আজকের ক্লাস থেকে আমরা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানলাম। এই ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in গিয়ে সাহায্য নিতে পারো।